কারণ প্রথম ব্যাপারটা হচ্ছে তুমি আমার প্রথমে যেটা ভয় লাগে মানে নদীতে নামলে তুমি ক্যাটরিনা ক্রস করেছো, প্রচণ্ড ঠান্ডা জল, এত ঠান্ডা জলে এইখানকার এরকম গরম জায়গা থেকে সে অ্যাডজাস্ট করো কী করে, মানে এটা কি প্র্যাকটিস হয় এখানে? প্র্যাকটিস দু টাইপের প্র্যাকটিস হয়। একটা হচ্ছে একটা থাকে অবভিয়াসলি ফিজিক্যালি আমাকে মানে নর্থ চ্যানেলে তোমাকে কতক্ষণ থাকতে হচ্ছে? নর্থ চ্যানেল আমার 13 ঘন্টা 22 মিনিট। 13 ঘন্টা 5 মিনিট মানে 22 মিনিট। 22 মিনিট, 5 ডিগ্রি 4 ডিগ্রি সেন্টিগ্রেড? না অত হয়নি, 14 সামথিং ছিল আর উপরে ছিল ওই 7-8। না বাবা, 7-8 সময় 7-8-এ 13 ঘন্টা করা মানে তো বিশাল ক্যালোরি আছে। হ্যাঁ, আর একটা গেল ঠান্ডা, একটা শত্রু, তারপরে হচ্ছে যে হাঙর বা মাছ, সেটা গ্রেট হোয়াইট ছিল। মানে নিউজিল্যান্ডের ওই চ্যানেলটা জানি কি বলে ওটা হচ্ছে নিউজিল্যান্ডেরা আমার হাঙরের সাথে দেখা হয়েছিল রটনেস্টে একটা ওয়ার্ল্ড কম্পিটিশন। মানে ওটা যদি আরও দুটো কমপ্লিট হয় তাহলে ট্রিপল ক্রাউন অফ অস্ট্রেলিয়া হয়। তো ওটা একটা পার্ট ছিল। 6টা চ্যানেল পরপর নামগুলো বলে। তুই প্রথমে তোমার 2017 শুরু হয়েছিল হচ্ছে যে ইংলিশ চ্যানেল, তারপর 2019-এ ক্যাটলিনা, 2022-এ মলোকাই হাওয়াই, 2024-এ এপ্রিলে কুক নিউজিল্যান্ড, আর আগস্টে করলাম নর্থ চ্যানেল আয়ারল্যান্ড স্কটল্যান্ড, আর 2025-এ জিব্রাল্টার ইউরোপ টু আফ্রিকা, আর একটা বাকি আছে জাপান। ওটা হলো তুমি এশিয়ার প্রথম মেয়ে হতে চলেছো, যেটা আমি যে দেখলাম তুমি কমপ্লিট করলে। এর মধ্যে কোনটা সবচেয়ে বেশি তোমার কঠিন লেগেছে? মানে না প্রত্যেকটাই কঠিন আমি জানি, মানে ইংলিশ চ্যানেল, কারণ আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, প্রথমবার যাওয়া, আর আমি সেইভাবে গাইড পাইনি। আমি প্রচুর ভুল প্র্যাকটিস করেছি, নিজের ফিজিকটাকে পুরো বরবাদ করে দিয়েছিলাম, কারণ আমি জানতামই না আমি নিজের ক্ষতি করছি। কিন্তু এর আগে ধর ইংলিশ চ্যানেল তোমার কতক্ষণ লেগেছিল ক্রস করতে? ইংলিশ চ্যানেল আমার 14 ঘন্টা 8 মিনিট। তোমার এই 14 ঘন্টা কি আগে গঙ্গায় প্র্যাকটিস করেছো নাকি? গঙ্গাতে করিনি, গঙ্গাতে করেছি 4-5 ঘন্টায় কানলার গঙ্গাতে স্রোতের পক্ষে বিপক্ষে করতাম। আমি রিসা সুইমিং ক্লাবে প্র্যাকটিস করতাম। সুইমিং ক্লাবে প্র্যাকটিস করে সমুদ্রে অ্যাডজাস্ট করা যায়? না, যায় না। জল তো গরম অনেক। হ্যাঁ, না আমি করেছি শীতকালে রাত্রেবেলা। মানে শীতকালে ঠান্ডার বেলায় একদম হ্যাঁ, ওটা অপরচুনিটিটা আমি না ওয়েস্ট করা যাবে না। স্টোরি, লোকজন ঠান্ডাবেলা সকালবেলা বেরোতে চায় না, ঠান্ডা আরে এরা তো তখন এরাই তো তখন ঘুমায়, আমি তখন ওর বাড়ি পাশে যাই প্র্যাকটিস করতে। তাও আবার কি ওই যে পৌষ সংক্রান্তি, হ্যাঁ, সবথেকে ঠান্ডা যেটা পড়ে 11 কিলো, সেদিন ও হোল নাইট প্র্যাকটিস করেছে। না এটাই তো ব্যাপার যে বেসিক্যালি প্র্যাকটিস না করলে তো কিছু হবে না। আর একটা যেটা করেছিলাম পুরী সমুদ্রে আমাকে প্রচুর হেল্প করেছে। ইভেন আমি কদিন আগেই চলে এলাম। ওয়েবটা তো তোমার অনেক বেশি অ্যাকচুয়ালি, মানে ওরকম ওয়েবি সমুদ্র তো খুব কম আছে, ভীষণ রাফ। মানে সব থেকে মানে অনেকে বুঝতে পারে। এবারেও আমি মানে সোশ্যাল মিডিয়াতে আমাকে আর কি বোঝাতে হলো ব্যাপারটা যে কী হয়। সমুদ্রে বাঙালিরা স্নান করে ওই যে ঢেউটা আসছে ওই মধ্যে। এবার বেশ কয়েকজন বাঙালি আমাকে বিজ্ঞ বাঙালি যে যা হয় আর কি জ্ঞান দেওয়া, মানে এটা পুকুরে, এটা সমুদ্র নয়, ব্লা ব্লা ব্লা, ভেতরে কেন ঢেউ ফাটছে না? মানে এই রে, আপনি কি সিম্পল ফিজিক্স জানেন না কেন ঢেউটা ভেতরে ফাটছে না? তো তাকে আমি আবার বোঝালাম যে পাড়ে যেটা হয় সেটা ভেঙে যায়, তাই ফেনাটুকু দেখতে পারে, আর এটাকে বলে ব্রেকিং ওয়েভস। আর ভেতরে আমি যতটা ভেতরে যাই 2-3 কিলোমিটার, সেখানে যেটা হয় সেটাকে বলে সোয়েলস, মানে যেটা রোল হয়, মানে দোলনায় দুললে যেরকম হয় না ওটাকে ক্রস করতে হয়। রোলিং ওয়েভে ক্রস করাটাই তো মেইন, যে তোমাকে মানে তোমাকে পুরো ফিজিক্সটাকে খুব ভালোভাবে জানতে হবে যে কিভাবে তুমি অ্যাঙ্গেল নেবে, কোন টাইমে আমি ব্রিদিং নেব, যদি ব্রিথ ঠিকঠাক না হয় সোজা ফুসফুসে জলটা ঢুকে যাবে। তো এইটাও একটা খুব ইন্টারেস্টিং জিনিস তোমার জানার আছে, যে ওয়েভের সাথে এত লম্বা, এটা তো গঙ্গার জল তো কোনোটাতেই হবে না। এটা তো সমুদ্রের জলে তুমি কতটা সাঁতার কাটার সুযোগ পেয়েছো এখানে? আমি হাইয়েস্ট পুরীতে করেছি 5 ঘন্টা। পুরীতে 5 ঘন্টা? ওইটুকু 5 ঘন্টা করে তুমি 15 ঘন্টা নেমে গেলে? কিছু আর তো অপশন নেই, টাকা থাকলে করতাম। এটা তো সবচেয়ে বড় স্কুপ। এটা এই যে 5 ঘন্টা আরতি সাহার নাম শুনি আমরা, ওই সময় জওহরলাল নেহেরু এবং বিধানচন্দ্র রায় আরতি সাহাকে স্পন্সর করেছে, পার্সোনালি স্পন্সর করেছে। সেই সময় তো ভাবতেই পারবো না, একটা শুভেচ্ছা বার্তাও আসে না, সেটা প্রশ্ন আলাদা। তো ওনারা কি করতেন, ওনারা 6 মাস আগে চলে যেতেন, যে ওখানে প্র্যাকটিস করতেছি, ওই সমুদ্রে প্র্যাকটিস করা, অ্যাক্লিমেটাইজ করা। আমি সেটাই বলছিলাম যে আগেরটাতে যেটা বললাম যে মিহির সেনের তো অর্থনৈতিক অবস্থা ভালো ছিল, উনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলেন, এবং সেই অবস্থা থেকে উনি যে স্কোপ পেয়েছিলেন তুমি তো তার এক ফুটো স্কোপ পাওনি। মানে আমি তো অবাক হয়ে গেছি যে তুমি 5 ঘন্টা সমুদ্রে কাটিয়ে তুমি 13 ঘন্টা ইংলিশ চ্যানেলে চলে গেলে। মানে প্রায় 19 ঘন্টা। মলোকাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম, এই সবচেয়ে দীর্ঘ।
ওইটাও টাইম লেগেছিল 18 ঘন্টা 50 মিনিট। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে ও যেটা বললো না, যেটার সাথে নিজেকে ফোর্সের সাথে অ্যালাইন করা, নিঃশ্বাস নেই, এটা তো একটা রীতিমতো দীর্ঘদিনের প্র্যাকটিস লাগে। একটা ভুল হয়ে গেলে তো পুরো জল টল খেয়ে পুরো একার কাণ্ড হয়। শুধু ডেট যে কোনো যখন তখন ডেট আমি বন্ডে সাইন করি। আচ্ছা, কিন্তু তুমি যখন যাই তোমার সাথে তো নিশ্চয়ই কাছে কোনো ট্রলার বা কিছু থাকে না? বোট থাকে, নেভিগেট করে, Navigate করে। কারণ পাইলটের কাজ হচ্ছে ওই কারেন্ট চেঞ্জ হয়, কাইন্ড টাইট চেঞ্জ হয়, সে টাইটটা বোঝা। বোঝা। আর যদি হাঙর আসে তাহলে ইঞ্জিনের আওয়াজে আগে হাঙরটাকে তাড়ানো, যদি সে ভালো হলো তো ভালো চলে গেল, না হলে তো কামড়ানোর আগে তুলে নেবে, আর এই হচ্ছে এই হচ্ছে ব্যাপার, মানে এবং সুইংটা ক্যান্সেল হয়ে যাবে তার সাথে তার জন্য কোনো হারপুন ফারপুনের ব্যবস্থা নেই? কিচ্ছু না। কিছু নাও করতে পারে। ওখানে আমরা হার্ম করতে পারবো না ওদের। জেলি ফিশের কি ব্যাপার বল একটু। জেলিফিশটা তো মারাত্মক, হ্যাঁ, তারপর মারাত্মক। মানে ওটা একটা ফালতু যাকে বলে, মানে কি হয়, জেলিফিশের মাথাটা দেখা যায়, টেন্টিকলস গুলো দেখা যায় না, আর টেন্টিকলস গুলো প্রায় 10 থেকে 20 ফিট লম্বা। আমি দেখছি ওইখানে মাথা, আমি ঠিক আছে পাশ কাটিয়ে যাই, তারপরে সারা গা হাত পা জ্বলে গেল। আসলে টেন্টিকলসটা তো সাইডে। আর আমার সব থেকে বেশি জেলিফিশ লেগেছে সেটা হচ্ছে নর্থ চ্যানেল লায়নম্যানস জেলিফিশ, সব বিখ্যাত, মানে বেশ বড় হয়। তারপর তুমি এই যে ইয়ে করার পর তো গা তো নিশ্চয়ই বেশ কয়েকদিন জ্বলেছে, মানে বেশ। হ্যাঁ, 15-16 দিন এরকম থাকে। ইয়েতে যেটা ও মলোকায় যেটা, ওটা পর্তুগিজ ম্যানর, বটল ব্লু বলে। মলক্কা মানে হচ্ছে জিব্রাল্টার স্টেটটা, না না, হাওয়াই। হাওয়াইটা। ওখানে হচ্ছে পর্তুগিজ ম্যানওয়ারটা মারাত্মক। আমার এখানে ছিল আর থাই, সেই চাবুক মারলে যে চাবুক মারলে যেরকম। একটা আঁচড়ের দাগ পড়ে যায় না, দেখতে ঠিক ওইরকম। আমি ভেবেছি ও জেলিফিশ কামড়েছে, কোনো ব্যাপার না, কিন্তু ওটা যদি একটা জায়গায় আমি দুটো কামড়াতো স্পট ডেট হতো। আমি উঠে যখন প্রেসিডেন্ট, মানে আমাদের অ্যাসোসিয়েশনের যিনি প্রেসিডেন্ট ছিলেন, উনি ওয়েলকাম করেছে। ওদের হাওয়াইয়ের যে অর্কিড হয় না, ওরা লেই বলে মানে সম্ভবত, তো সেটা নিয়ে আমাকে ইয়ে করেছে, ওয়েলকাম করেছে। তো আমাকে বললেন দেখো আমার এরকম জেলিফিশ লেগেছে। জেলিফিশ, এটা তো পর্তুগিজ ম্যানর। তখন আমার একটা ধক্কল, পর্তুগিজ ম্যানর বলছি যে মারাত্মক। হ্যাঁ, মানে সমুদ্রের সাঁতার কাটা ঠান্ডা, যে কোনো সময় এদের জেলিফিশ থেকে শুরু করে ওটা ওদের জায়গা, আমরা আউটসাইডার। রাইট। তো ওখানে পুরোপুরি এটা তো বিশাল চ্যালেঞ্জিং ব্যাপার। জায়গা আমি মানে প্রার্থনা করি তোমার নেক্সটটা যাতে খুব ভালো হয়ে তুমি বেশি প্রথম মেয়ে হিসেবে করো। কিন্তু এটাও আমি বাকি সবাইকে বলবো যে কালনার মেয়ে হিসেবেও যে স্বপ্ন দেখা যায়, স্বপ্নটা যে এত বড় হওয়া যায় সেটাই সবচেয়ে বড় ব্যাপার আজকাল। সমস্যাটা কোথায়, স্বপ্ন সবাই দেখে, প্রবলেমটা আমি যেটা, এটা আমার নিজের লাইফের এক্সপিরিয়েন্স, আশেপাশের লোকজন যদি নেগেটিভ হয় খুব মুশকিল। তো বাঙালি হবে না, বাঙালি বলেও না, এই কালচারটা সব জায়গায়, মানে আমি বলছি, আমি মেক্সিকোর একজন আছে যে ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার, আমি নোরার কথা বলছি। ও 2006-এর মধ্যে, ও 6 থেকে ও শুরু করেছিল, ও দুবার ইংলিশ চ্যানেল পারাপার করেছে, ওর গিনিস ওয়ার্ল্ড রেকর্ড আছে, সব আছে। ও মেক্সিকো থেকে এসছে, সেম প্রবলেম। না, এটা সোসাইটিতে মেয়েদের এগেইনস্টে নেগেটিভিটিটা থাকবেই। কথায় কথায় কি হবে, কি লাভ, এটা করে কি এটা লাভ, করে মেয়েদের কি লাভ? না অ্যাকচুয়ালি এটাকে না, তাহলে তুমি বলে দেবে যে তুমি জন্মে মারা গিয়েই বা কি লাভ? এটা অনেক বা এই যে আমরা বেঁচে আছি, বেঁচে থেকেই বা কি লাভ? তাই তো বলতে পারো। এটা আমার সবাই কোচ এটা মাঝে মনিটরি মাঝেই বলে। গেইন দেখে, মানে এখান থেকে কত টাকা আমি ইনকাম করলাম, মানে জাস্ট লাইক ক্রিকেট, সবকিছু ক্রিকেট নয়। না না, তার থেকে বড় কথা হচ্ছে যে অ্যাচিভমেন্টের ব্যাপারটা, যে মানুষের যে পার্সোনাল জার্নি, তার যে তুমি যে তোমার অভিজ্ঞতাগুলো বলছো, মানে ফরগেট অ্যাবাউট দ্য রিওয়ার্ড অর এনিথিং অর অ্যাচিভমেন্ট, এই যে তোমার অভিজ্ঞতা, বিভিন্ন দেশে যাওয়া চ্যানেলগুলো, এটা তো পৃথিবীতে হয়তো হাতে কোনো, তোমাদের বলতে পারো যে হাতে কোনো 40 জন এখনো 40 জন সিন্ধু পার করেছে। রাইট, শব্দ পার করতে, তো এই 40 জনের মধ্যে তুমি একজন হতে চলেছো। তো এই বিচিত্র অভিজ্ঞতার তো দাম আছে। আর সবচেয়ে বড় কথা ওই যে উনি যেটা বললেন, মানে আমি সমস্ত বাঙালিদের বলি, ওই যে আপনি যেটা বললেন যে বাবা মা বলছে কি লাভ এলাভ, বা আমার বক্তব্য হলো ছেলে পেলে এসছে, জন্মাবে, আবার ছেলে পেলে জন্ম দেবে, আবার তারা মারা যাবে, ওই লুপে চলবে। আমার এই জন্য এটা খুব ভালো আছে। মানে যদি আমাদের আগে ওই গ্রামের দিকে পেছনের দিকে ওই মানে ছাগল কিংবা গরুর ইয়ে থাকতো, কোয়াল থাকতো, মানে গরু তো ওখানেও গরু জন্ম দিচ্ছে, মারা যাচ্ছে, তাহলে গরুর সাথে মানুষের পার্থক্য কি হলো? আচ্ছা, ফুড হ্যাবিট সম্বন্ধে কিছু বল। হ্যাঁ, এটা তুমি ডায়েট একটা একটু অন্যরকম। আমি আগে শর্ট সুইমার ছিলাম, তখন ডায়েট একরকম ছিল। আর আমি যখন ওপেন ওয়াটার লং ডিস্টেন্সে আসি, ডায়েটের মধ্যে প্রথম চেঞ্জ হয় আমার, কার্বোহাইড্রেট ইনটেক বেড়ে যায়। তার কারণ হচ্ছে আমাদের বডিতে এক্সট্রা ফ্যাট রাখতে হয়, সেটা হাইপোথার্মিয়া থেকে বাঁচার জন্য। আর যখন আমরা সুইমিং করি সমুদ্রে, ফিডিং টাইমে
ও তো সমুদ্রে সুইমিং করতে করতে তো হ্যাঁ, ফিট করবে তোমরা। কিন্তু খুব অল্প পরিমাণে খেতে হয় কারণ ওই ওয়েভের মধ্যে খেলে বাটিক ওটা হয়। কি দেয়, ওটা কি একটা মানে মিক্সচার দেয় কিছু একটা না? হ্যাঁ, কলা, পিচ, স্ট্রবেরি ফবি সব একটা মিক্স ব্যাক থাকে। করে এটা একটা এনার্জি, মানে carbohydrate এটা gel পুরো পুরো থাকবে। পুরো এনার্জি হ্যাঁ, ড্রিঙ্ক দেবে। আর আমার এটা কত, 1 ঘন্টা একবার করে না? সেটা ইন্টারভ্যালটা নির্ভর করে টাইডের ওপর। আচ্ছা, এমন টাইডে পড়লাম যেখানে আমি 1 সেকেন্ড দাঁড়ালে 10 মিটার পিছু 1 সেকেন্ড দাঁড়াবো না, তো ওটা স্কিপ করবো। তো স্কিপ করে। স্পেনে তো ওকে দাঁড়াতেই দেয়নি, প্রথম 1 ঘন্টা দাঁড়াতেই দিল না ওকে স্পেনে। দাঁড়াতেই দেয়নি। প্রথম 1 ঘন্টা কোনো খাবার নেই। কেন এটা করে? আর যদি আমি দাঁড়াই মানে মোমেন্টামটা সায়েন্টিফিক কাউন্টিং। হ্যাঁ, সাইন্টিফিক কারণ হচ্ছে একটা টাইট চলছে, আমাকে ঠেলছে সামনের দিকে, এবার আমাকে যাওয়ার কথা এদিকে, কিন্তু ওই 1 ঘন্টার মধ্যে টাইটটা চেঞ্জ হয়ে চলে যাবে এদিকে, তাহলে আমাকে তো ওই ডিস্টেন্সটা ক্রস করে ফেলতে হবে ওই টাইমের ওই মধ্যে। টাইমের মধ্যে তো ওই জন্য ওখানে যদি দাঁড়ায় তো টাইমটা ওয়েস্ট হয়ে গেল, সেই জন্য আবার ওরা পিছনে মানে যতটা পারা যায় টাইটে মানে 5 ফোর্সের কিলোমিটার হেল্প নিয়ে যতটা পারা যায় নিয়ে নাও, 1 তারপরে ঘন্টায় যখন 5 স্লো হয়ে যাবে কিলোমিটার তখন চলে অটোমেটিক্যালি তুমি ফিট করো। এটা হচ্ছে ফান্ডা আর কি। মানে 1 ঘন্টায় 5 কিলোমিটার 4 চলে গেছে। 4.2 কিলোমিটার। না, সেটাই তো দরকার, যে টাইটে যতটা পারা যায় স্রোতের সাহায্য নিয়ে তুমি যতটা পারবে যেভাবে নিয়ে ক্যালকুলেশনটা করে ওরা ক্যালকুলেশনটা না, করে। আমাদের ক্রিকেটারদের যেমন ইয়ে আছে যে এরা এই ছাড়া খেতে পারবে না, তেমনি তোমাদের কিছু আছে কি যে এরা এই ছাড়া? এদেরও খাবার ক্যামেরাটা ক্যামেরাটা দেখছিস তো? হ্যাঁ হ্যাঁ মনে না না ফ্রাইড ফুড খাওয়া যায় না, জাঙ্কস যেমন খাওয়া যায় না, পাম অয়েল যেগুলো হয় মানে ফ্যাট। সেটা সারা বছরই তাই। এক্সকিউজ মি। আচ্ছা, তুমি এখন কোথায় ট্রেনিং নিচ্ছ? কি এখন কি গঙ্গা? হ্যাঁ, গঙ্গাতে আর রিসা সুইমিং ক্লাবে। গঙ্গায় ডেইলি কত ঘন্টা কাটাচ্ছ? এখন 1-1.5 ঘন্টা, এরপর আস্তে আস্তে বাড়বে। এই গঙ্গার এই দূষিত জলে কোনো প্রবলেম হয় না? জলে তো হ্যাঁ, প্লাস্টিক skin এর problem হয়। সাংঘাতিক, মানে স্কিনের প্রবলেম হয়ে যাবে। স্কিন প্রবলেম হয়, চুলের অবস্থা খুব খারাপ। স্কিন হয় সত্যি, জলে তো মানে করার নেই এখন। এত পুরো polluted option water। নেই তো। চলতে এর হচ্ছে। থেকে তার বেটার কিছু পাবো না যে সেখানে না, আমি গেলে আমি সেটাও পেয়ে বলছিল যে মানে যে- সুইমিং করার সময় কি খেয়ে নামে জিজ্ঞেস কর। হ্যাঁ, সেটা একটা বড় প্রশ্ন। মানে আগে তো কয়েকদিন তো ডায়েট কন্ট্রোল করতে হয় নিশ্চয়ই, মানে আমাদের কন্ট্রোল বলতে ওইটাই, মানে এমন কিছু খাবো না যেটা আমার স্টমাক আপসেট করে, তোমাকে আপসেট করবে। বা এমন কিছু ওই স্টমাক কিন্তু ওই কিছু তো পিছনে ফ্যাট এক্সট্রা তোমাকে এনার্জি তো না, আমি শুনেছি যে এরকম রাজেশ্যাম বাবু বলছিলেন যে সুইমিং করার আগে যে মুহূর্তে আলু ভাতে তার সঙ্গে ডিম। যত পারা যায় কার্ব, যত পারা যায় কার্ব না, কার্বোহাইড্রেট বলে আমরা ছাপোসা বাঙালি ওই স্প্যাগেটি ফ্যাগেটি খেতে পারবো। ওইসব হবে না, না, ওরা আমাদের অফার করে কিন্তু ওদের খাবারগুলো আমাদের। ওইসব হবে না। আলু সেদ্ধ, ভাত, ঘি দিয়ে ঘি খাবে না, ওই সময় দেখিতে হয় ডিম না। না, দিতে হবে গ্যাস। সুইমিং এর দিনে মানে শুধু আলু সেদ্ধ ভাত আর মানে ওটা ওর প্রোটিন যেগুলো বেশি থাকে তো হজম করতে টালা যায়। স্টমাকে আমি এমন কিছু দেবো না যেটা বার্ন করতে গিয়ে আমার এক্সট্রা ক্যালোরিটা ওখানে যাবে, আমি ক্যালোরিটা আমি সুইমিংয়ে দেবো। সুইমিংয়ে দেবে না, ওটা তো ন্যাচারাল সায়েন্স তো তাই। না, প্রতি এবছর পদে পদে সাইন্স। এবছর একটা যেটা মানে প্রত্যেকটা ক্ষেত্রেই ওর রেকর্ডের জায়গায় থাকছে কিরকম, এবছর ধরুন সারা ওয়ার্ল্ড থেকে 8 জন সুইমার ট্রান্সফার। সুগার সারা ওয়ার্ল্ডে 8 জনা, তার মধ্যে তোমাদের ডেটটা কবে বলে দাও। আগামী তো কবে 3রা জুলাই থেকে 7ই 7ই জুলাই। জুলাই, এটা মানে এই বছরই তোমার এটা 7টা কমপ্লিট হয়ে যাবে। না, একটা লাস্ট কোশ্চেন, তো তুমি এর পাশাপাশি কনভেনশনাল পড়াশোনা কি করছো? মানে তুমি আমি হিস্ট্রি অনার্স করেছি, তারপরে আমি অ্যানথ্রোপোলজিতে মাস্টার্স করেছি। মাস্টার করেছো, তো এখন কি মানে কি করার ইচ্ছে? মানে তুমি এখন আপাতত চুপাচ্ছি। মানে কোনো একাডেমিক ব্যাকগ্রাউন্ড না আছে, অবভিয়াসলি আছে। আমি খুব লড়াই করেছি এই অ্যানথ্রোপোলজি পড়া নিয়ে, আমার খুব লড়াই হয়েছে। আমার বাড়ির সাথে ঝামেলা হয়েছে। কোন ইউনিভার্সিটি থেকে পড়ছো? আমি ইগনু থেকে করি, রেগুলার পসিবল নয়, আমি 15-16 ঘন্টা প্র্যাকটিস করি। তার সাথে আমি 2 বছর বন্ধন ব্যাংকে আমি মার্কেটিং টিমে ছিলাম, মানে ব্র্যান্ড প্রমোশন। তোমার মার্কেটিং এর এক্সপেরিয়েন্স হয়ে গেছে। হ্যাঁ, আমি আমার নিজের পেজটা নিজেই চালাই, জানি তো। আমি ডিজিটালি Digitally মার্কেটিং আমি digital marketing জেনে একটু নিয়েছি পুরো ওখান জানো। থেকে, মানে নিজের কাজটা করে নিয়েছি। ভেরি গুড। দিস ইজ অলসো সামথিং টু লার্ন কিন্তু ফর ইন ফিউচার আমার ইচ্ছা আছে আমি মানে স্পোর্টস অ্যানথ্রোপোলজি নিয়ে কাজ করা, যেটা আমাদের ভারতবর্ষে নেই। আমি না, ওটা বারবার বলি যে আমরা যদি অ্যানাটমি না বোঝাই ছেলে মেয়েদের, তুমি বোঝাবে কি করে? গার্জিয়ানরা তো সব তোমার বয়সী ছেলে মেয়েদেরকে সবাই, মানে তুমি তো কালনায় বড় হয়েছো, সব তো বই বেঁধে তো প্রাইভেট টিউশন করতে 7টা করে, কিন্তু মাঠেও যায় না, কিন্তু আপনি জানি কি অবস্থা। আমি তো প্রাইভেট টিউশনে আমি আমার একটা এখনো গল্প বলি। মাঠে- প্রাইভেট টিউশনে আমি তখন উচ্চ মাধ্যমিক দেবো, তার আগে একদিন পড়া সব হচ্ছে, ওখানে ছেলে মেয়ে সব আছে, পিয়ার প্রেশার যেটা বলে ওই সময়টা, টিনেজ টাইমে যেটা হয়। হঠাৎ করে আমার প্রাইভেট টিউটর বললেন, এই যারা খেলাধুলা করে তাদের মাথার ডাল হয়, ঠিক
ঠিক আছে? তো উল্টো কিন্তু এটা অ্যাকচুয়ালি না না, এখন দিয়ে অনেকে সঙ্গে বিশ্বাস করে। সঙ্গে উপবাসের যত ছেলেরা, এটা আমাদের এখানে একটা ডাল ব্রেনি আছে, ওই সময়টা এত খারাপ লাগলো ভাই, তোদের থেকে আমি খাচ্ছি বেশি। এটা ওদের দোষ নয়, দোষটা হচ্ছে সমাজের। দেখো এটা অ্যাকচুয়ালি উল্টো। ইনফ্যাক্ট আমার নিজের আইটি নরেন্দ্রপুরের অভিজ্ঞতা বলছে যে যারা মোটামুটি রেজাল্ট ভালো করে প্রত্যেকেরই মানে ফিজিক্যাল এক্সারসাইজ অ্যাক্টিভিটিস না করলে এন্ডোরফিন বলে একটা হরমোন বেরোয় না। এন্ডোরফিন হরমোন না হলে ব্রেনের ডেভেলপমেন্ট হয়। বাচ্চারা এটা কেউই জানে না। না না না, তো এইটা গার্জিয়ানদের জানা উচিত। এবার গার্জিয়ানই তো জানে। আমি তো না না, এটা আমি দেখুন আমি 3 বছর ধরে যে কথাটা বললাম, 3 বছর ধরে আমি 1000বার বললাম যে আমরা ছোটবেলায় মানে সকালবেলায় 5টা থেকে আমাদের মানে ফুটবল শুরু হতো, তারপর 9টার সময় সুইমিং, তারপর বিকেল এই যে 3-4টে খেলাধুলা আমাদের পার্ট অফ লাইফ ছিল। ওটা এন্টারটেনমেন্ট ছিল, এখন এটা এন্টারটেনমেন্ট। ওটা অবশ্য একটা সমস্যা। Problem তো এটা না। ব্যাপারটা হচ্ছে যে এই যে গার্জিয়ানরা ছুটে আসে যে ছেলের পেটে গ্যাস, নার্ভের টেনশন, পরীক্ষা হলে গিয়ে নার্ভ ফেল করছে, এগুলোর একটাই কারণ খেলাধুলা করা। সবাই এই খুব সিম্পল ওই জিনিস, প্রেশারটাই পাইনি লাইফে। ওই 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 পিয়ার প্রেশার নিতে পারছে না, স্ট্রাগল করতে পারছে না। তোমাকে থেকে শেখা উচিত। তো তুমি এই যে স্রোতের বিপরীতে তোমার বাবা মা যে তোমাকে সাহায্য করেছে হাঁটতে, এটা তো এখানে কালনার আশেপাশে বা এখানে মানে বাঙালি মধ্যে তো ভেরি মানে রিয়েলাইজেশন আমি বলে কত আছে। বাবা মা চাইলে না, তো আরেকটা- হয় না, ছেলে মেয়েদেরও কিন্তু চাইতে হয়। ছেলেমেয়েদের না, দুটো side। ও এই যে ও যেটা বললো যে বেসিক্যালি যে বুলিং যেটা মানে এইটা তাকে মানে ও যে আলাদা হতে চাইছে, আমি পেটি শিওর যে পদে পদে বুলিং এর শিকার হয়েছে যে যে তুমি কেন আলাদা হবে। এইটুকু মানে বয়স এখানে থেকেই ব্যাপার হচ্ছে যে এই লড়াইটা এখানে লড়ে আসছে। ব্যাপার আমার হচ্ছে কাজ চড়া বিকজ অফ আমি বেস্টকার ছিলাম। কেন ওকে ছেলে, ও ছেলে, ও ছেলেদের মতো দেখতে, কেন ওর সব চুল থাকবে, মানে ওদের মানে মতো করে চলতে হবে। ব্যাপারটা হচ্ছে আমি সেটাই চলবো যে না। যে আমরা ভেড়ার এটা পালে আমার- আছি, আমাদের ভেড়ার পালে কেন আমাদের কেউ নাম নিয়ে লেখাবে না, হ্যাঁ। এটা হচ্ছে বাঙালির দাবি। সোজা কথা, আমরা ভেড়ার পালে আছি, কেন ভেড়ার পালে নাম লেখাবে না, না। এটা কিন্তু আমরা অ্যাকচুয়াল হচ্ছে এখানে আমার একটু যেটা বলার, আমার একটু বলার যেটা হচ্ছে যে এই যে পড়াশোনার বিষয় নিয়ে বা একটা ছেলে মেয়ের উপর চাপিয়ে দেওয়া, ভীষণ যেটা কিন্তু আমি কোনোদিনই এটা চাইনি, একদমই কোনোদিনই কারো উচিত না, ওটা হবেই না ওইভাবে। মানে কিছুটা হয়তো বলা যেতে পারে আমার বড় মেয়ের ক্ষেত্রে আমার অপশনটা আমি বলেছিলাম যে একটা সাবজেক্টের ক্ষেত্রে তুই এটা নিয়ে পড়লে ভালো হয়, এটা আগামী দিনে এটা করা যেতে পারে বা এটা করা যেতে পারে এইটা। এবার হচ্ছে পরবর্তী ক্ষেত্রে আমি দেখেছি যে সায়নীর ক্ষেত্রে অনেকে যে কথাগুলো বলে, আমার দুই মেয়ের ক্ষেত্রেই, বড় মেয়েও পড়াশোনায় ভালো ছিল, খেলাধুলায় ভালো ছিল, ওর ক্ষেত্রে এইটা আমাকে সবাইকে বলতে হয়, কারণ অনেকে গার্জিয়ানদের যে ব্যাপারটা থাকে যে খেলাধুলা করলে পড়াশোনা হয় না, ও এটা 90% গার্জিয়ান মনে করে 99%। 99% এবং সেটা যে কত আনসাইন্টিফিক না, আমি তার ওকে ও হচ্ছে উদাহরণ, সেটা মাধ্যমিকে 75%, এইচএসে 88.2% নাম্বার, সবকটা লেটার, এবং হচ্ছে আপনার ডিগ্রি কোর্সে ধরুন হিস্ট্রি অনার্স নিয়ে 82% নাম্বার নিয়ে হিস্ট্রি অনার্সে পাস করে। এবার অ্যানথ্রোপোলজিতে মাস্টার্স করেছে, সেটাতেও কিন্তু ফার্স্ট ক্লাস পেয়েছে, 64% নাম্বার পেয়েছে। আমি তো self এইখানে study করেছি। এইখানে আমার যেটা বলার দরকার। না, আমার যেটা বলার সেটা হচ্ছে যে আমরা ধরুন কিছু কিছু ক্ষেত্রে অনেক সাবজেক্টের ক্ষেত্রে আমরা পড়াশোনা জানলেও এখন যে মডার্ন যে ব্যাপারগুলো সেগুলো এখন ওদের উপর ছেড়ে দিতে হবে। হ্যাঁ মানে এখন তো কারণ এটা সম্পূর্ণ আমরা চাপিয়ে দিলে হবে না। তো এসে গেছে কেন যে লোকের টিচারের দরকার হয় সেটাও বুঝি না। কিছু দরকার হয় না, তো কোনো টিচার ছিল না। এক্স্যাক্টলি কারো পুরো লোকে নিজে মানে স্টাডি করেছে, অ্যাবসলিউটলি একদম সেই জন্যই নিজে। পেরেছে। ও নিজে ফর্ম ফিল আপ করেছে, নিজে আত্মবিশ্বাসটা আছে বলে, আত্মবিশ্বাসটা কিন্তু ওর খেলাধুলা না করলে আসে না। হ্যাঁ, no doubt about it. খেলাধুলা না করলে ওই শরীরটা যদি না না, আমি এই জিনিসটা আমি বারবার বলি, কোথাও আমি যদি মোটিভেশনাল স্পিচ দিই, যদি ইয়ং জেনারেশন থাকে আর যদি তাদের বাবা মা থাকে, তাদেরকে আমি বলি দেখুন, আপনার ছেলে মেয়ে মোবাইল চাইছে, দেবে না, আত্মহত্যা করছে। একটা ভালো রেজাল্ট করলো না, কিছু হলো, আত্মহত্যা হচ্ছে। কেন করছে? বেসিক কারণ, জীবনে হাঁটতে শেখেনি। খেলাধুলা একমাত্র অ্যাক্টিভিটি যেটা হাঁটতে হাঁটতে শেখা, শেখা। এটা খুব গুরুত্বপূর্ণ অ্যাকচুয়ালি। এটাও আমি বারবার করে বলি যে বারবার বলি আমি। যে খেলাতে না পেলে না হাঁটতে শেখাটা স্পোর্টিংলি নেয়, এবং শুধু তাই নয়, হাঁটতে হবে এবং হারার থেকে শিক্ষা নিতে শিখতে হবে। হবে। সে কেন হারলাম, হ্যাঁ। কেন, এটা আমাদের না, ক্রিকেটে আবার রেগুলার আমি আর একটা কথা বলি কি, যে ঠিক আছে ও ভালো মেয়ে না হয় ভালো রেজাল্ট করেছে, এতটা ভালো না হলেও হবে, কিন্তু যারা খেলাধুলা করে তাই বলে একেবারে যে পড়াশোনা হবে না সেটাও কিন্তু না, আরে একটু হলেও আমি ভালো হবে। কালকে একটা কতগুলো ছেলে ফুটবল খেলছিল গ্রামের দিকে, আমি একটা ফটো পোস্ট করে একটা দিলাম, বলবো আজকাল তাহলে গ্রামের লোকজন খেলছে, তার মানে ওদের তো জানে যে ওদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরে কিছু হবে না, সেই জন্য খেলছে। মানে লজিক, দারুণ লজিক। এইসব কমেন্ট দেখার পর মানে বাঙালির পুরো এই কি বিপদ।
মানে সত্যি এই হচ্ছে তো মানে অভিভাবকদের অবস্থা, সব অজুহাত। মানসিকতাটা মধ্যবিত্ত মানসিকতা। আর দেখুন আপনার আশেপাশে সমবয়সী সব হচ্ছে ডাক্তারের পেছনে ছুট, হ্যাঁ 40 বছর বয়স থেকে সবাই ডাক্তারের পেছনে চল্লিশ এখন আরো আমার এখন 64 বছর রানিং। এটা কাট করে আর নিতে পারবে